ফুটবলকে বলা হয় সুন্দর খেলা, কিন্তু এই সুন্দর খেলার আড়ালে কি কোনো কুৎসিক এজেন্ডা কাজ করছে? একটু পেছন ফিরে তাকান। প্রথমে ইরান, তারপর সেনেগাল আর এরপর মিশর। একের পর এক মুসলিম দেশের প্রধান দেশগুলো বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে, কিন্তু তারা কি আসলেই মাঠের খেলায় হেরে বিদায় নিচ্ছে? জায়ানবাদী আদর্শকে উপরে রাখতে, মেসিকে টিকিয়ে রাখতে, বড় বড় কর্পোরেট কোম্পানি ব্যবসা সচল রাখতে কি বলি দেওয়া হচ্ছে এই দেশগুলোকে? আজকের ভিডিওতে আমরা ফুটবল মাঠে সেই অন্ধকার সত্য এবং সাম্প্রতিক বিতর্কগুলোর বিশ্লেষণ করব। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ না জানলে ফুটবল রাজনীতির আসল রূপটা আপনার জানাই থাকবে না। ফুটবল রাজনীতি বুঝতে হলে আমাদেরকে সবার আগে তাকাতে হবে ইরান ফুটবল দলের দিকে। ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার আগেই ইরানকে মুখোমুখি হতে হয় চরম বৈষম্যের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন, ইরান এই বিশ্বকাপে না এলেই বরং ভালো হতো। ঘটনার হুমকি ধমকিতেই শেষ হয়নি। ইরানের খেলোয়াড়দের উপর এমন এক অদ্ভুত ও অপমানজনক শর্ত চাপানো হয়েছে যা ফুটবল ইতিহাসে আগে কখনো দেখাই যায়নি। ইরানের ফুটবলারদের যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হলেও সেখানে রাত কাটানোর অনুমতি দেওয়া হয়নি। ভাবা যায়, ম্যাচ শেষ হতেই ইরান দলকে সীমান্ত পার হয়ে গেলে যেত মেক্সিকোর হোটেলে। এক একটি ম্যাচের জন্য মেক্সিকো থেকে আমেরিকার যাতায়াত করতে গিয়ে ক্লান্তিতে ভেঙে পড়েছিল দলটি। মাঠের বাহিরে এই হেনস্থা রূপ নেয় চরম রাজনৈতিক প্রতিহিংসায়। রেভলিউশনারি গার্ডের সাথে সম্পৃক্ততার অজুহাত তুলে ইরান ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদি তাজের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র। এখানেই শেষ নয়, সিয়াটলে ম্যাচের আগে খোদ ইরান দলের অধিনায়ক মেহেদি তারেমি এবং সহকারী কোচ সাইদ আল হৈকে বিমানবন্দরে মাত্র ২৫ মিনিট আটকে রেখে জেরা করা হয়। ফিফা সেখানে রাজনীতিমুক্ত ফুটবলের কথা বলে, সেখানে স্বাগতিক দেশের এমন প্রকাশ্যে দাদাগিরি নিয়ে ফিফা কেন নীরব ছিল? মাঠের খেলাতেও ইরানের সাথে করা হয়েছে চরম অবিচার। ৯৩ মিনিটে সোজা খলিল জাদের করা ছিল যে গোলটি ইরানকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে নিয়ে যেতে পারত। সেই গোলটিকে VAR মিলিমিটারের নিখুঁত আউটসাইডের অজুহাতে বাতিল করে দেয়। অথচ অন্য ম্যাচগুলোতে এই VAR এর এত নিখুঁত চোখ আর দেখা যায়নি। শেষ পর্যন্ত টুর্নামেন্টের একটি ম্যাচেও না হেরে সেলফ আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার এক ফিক্সড বা পাতানো ম্যাচের শিকার হয়ে ৩-৩ ড্রয়ের সমীকরণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ইরানকে। বিদায়ের পর ইরানের ড্রেসিং রুমে তারা লিখে এসেছিল শান্তি ও বন্ধুত্বের বার্তা। ইরান হয়তো ট্রফি জেতেনি, কিন্তু বিশ্বজুড়ে কোটি ফুটবল প্রেমীদের মন ঠিকই জিতেছে। ইরানের পর এবার আসা যাক সেনেগালের ট্র্যাজেডিতে। যে দলের কোচ মাসের পর মাস কোনো বেতন পাননি, তাদের অর্থনৈতিক সংকটের কারণে যে খেলোয়াড়রা একটি টাকাও বোনাস না পেয়ে সেরফ দেশের ভালোবাসায় বিশ্বমঞ্চে বুক জিতিয়ে লড়তে এসেছেন, তাদেরকে যখন মাঠের ভেতরে নিয়মের নামে কৌশলে হারিয়ে দেওয়া হয়, তখন গোটা বিশ্বই লজ্জার মুখ দেখে। ইতিহাস সাক্ষী, আফ্রিকান ফুটবলের গতি, দম আর ফিজিক্যাল গেমকে পশ্চিমা ফুটবল মোড়রা কখনোই সহজভাবে নিতে পারেনি। যখনই কোনো আফ্রিকান দেশ ইউরোপের বড় দলগুলোকে কোণঠাসা করে ফেলে, তখনই অদৃশ্য কোনো শক্তির ইশারায় রেফারিদের বাঁশি সচল হয়ে ওঠে। ২০২৬ বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচও ঠিক একই ঘটনা ঘটে। বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচেও রূপকথা লিখেছিল মুসলিম দেশ সেনেগাল। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত তারা ২-০ ব্যবধানে এগিয়ে, কিন্তু ফুটবলের নাটকীয়তা যেন তখনও বাকি ছিল। মাত্র ৩ মিনিটে ২ গোল হজম করে বসেছিল সেনেগাল। খেলা গড়ায় অতিরিক্ত সময়। ক্লান্ত শরীরেও সেনেগালের খেলোয়াড়রা যখন দাঁতে দাঁত চেপে লড়াই করছিল, ঠিক তখনই আসে এই ম্যাচের সবচেয়ে কলঙ্কিত মুহূর্ত। ম্যাচের ১১৭ মিনিট বেলজিয়ামের এক খেলোয়াড় বল নিয়ে সেনেগালের ডি ডক্সে ঢোকার চেষ্টা করলে সেনেগালের ডিফেন্ডার নিখুঁতভাবে বল ক্লিয়ার করার জন্য স্লাইড করেন। কোনো ফাউল করার উদ্দেশ্যে সেখানে ছিল না। ডিফেন্ডারের চোখ ছিল পুরোপুরিভাবেই বলের দিকে। কিন্তু সবাইকে চমকে দিয়ে রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজিয়ে দিলেন। ধারাভাষ্যকাররা রিপ্লে দেখে বারবার চিৎকার করে বলেছিলেন, এটি কোনোভাবেই পেনাল্টি হতে পারে না। রেফারি চাইলে খুব সহজেই সিদ্ধান্তটি সেনেগালের পক্ষে নিয়ে নিতে পারতেন। এই নাটকীয়তা বাড়তে VAR চেক করার পর পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখা হয়। আর এই বিতর্কিত পেনাল্টিতে ভেঙে চুরমার হয়ে যায় কোটি কোটি আফ্রিকান ফুটবল ভক্তের স্বপ্ন। ফিফার রাজনীতিতে ইরান ও সেনেগালের পর এবার বলি হলো আরেক মুসলিম দেশ মিশর। খোদ মিশর কোচের দাবি, ফিফা হয়তো চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা এবং লিওনেল মেসি যেন যে কোনো উপায়ে টুর্নামেন্টে টিকে থাকে। আর্জেন্টিনা বনাম মিশরের নকআউট ম্যাচে ফুটবল প্রেমীরা এক চরম নাটকীয়তার প্রত্যক্ষ করেছেন। মিশরের মোস্তফা জিকরের দুর্দান্ত গোলের পর যখন পুরো দল উল্লাসে মেতে উঠেছিল, ঠিক তখনই দৃশ্যপট হাজির হয় VAR। মিনিট খানেক পর ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতলেক্সিও জানান, গোল্ডের বিল্ড আপের সময় আর্জেন্টিনা লিসান্দ্রো মার্টিনেজ ফাউলের শিকার হয়েছিলেন, ফলে গোলটি আর বাতিল করা হয়। গোল বাতিল হতেই পারে যদি সত্যিই সেখানে ফাউল থাকে, কিন্তু বিতর্ক তৈরি হয় তখন যখন নিয়মের এই কড়াকড়ি কেবল এক পক্ষের জন্যই প্রযোজ্য হয়। আর্জেন্টিনা ম্যাচের ভাগ্য নির্ধারণী তৃতীয় গোলটি নিয়ে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন এবং সাধারণ দর্শকদের ক্ষোভ আকাশ ছোঁয়া। মিশরের কোচ
হোসাম হাসানের স্পষ্ট দাবি, এনজো ফার্নান্দেজের গোলের ঠিক আগ মুহূর্তে ডি বক্সে স্পষ্ট ফাউলের শিকার হয়েছিলেন মিশরের মহাতারকা মোহাম্মদ সালাহ। ম্যাক অ্যালিস্টারের করা সেই ফাউলটি এতটাই পরিষ্কার ছিল যে সেখানে পেনাল্টি পাওয়াটা ছিল মিশরের অধিকার, কিন্তু আশ্চর্যজনকভাবে রেফারি এই ফাউলটি এড়িয়ে যান। যে ভিএআর মিশরের গোল বাতিলের সময় এত সক্রিয় ছিল, সেই ভিএআর দিয়ে এই পেনাল্টির সিদ্ধান্তটি চেক পর্যন্ত করা হয়নি। মাঠে এই অন্যায়ের প্রতিবাদ করায় মিশরের কোচকে হলুদ কার্ড এবং সহকারী কোচকে লাল কার্ড দেখানো হয়েছে। মাঠের এই একচোখা সিদ্ধান্ত কি প্রমাণ করে না যে ফিফা মুখে প্লেয়ার প্লের স্লোগান দিলেও কাজের বেলায় তাদের নীতি ছিল সম্পূর্ণই ভিন্ন? কিন্তু মিশরের সঙ্গে এমন অন্যায় আচরণ কেন সেরা হয়েছে জানেন? ম্যাচের আগে প্রেস কনফারেন্সে মিশর কোচ হোসাম হাসান এমন কিছু সত্য উচ্চারণ করেছেন যা ফিফার শীর্ষ কর্তাদের জন্য বেশ অস্বস্তিকর। হোসাম হাসান অত্যন্ত সাহসিকতার সাথে ফিলিস্তিনি ইস্যুতে কথা বলেন। তিনি বলেন, ধর্ম, পরিচয় বা দেশ বড় নয়, মানুষ হিসেবে মানুষের বেঁচে থাকার অধিকার চাই। তিনি ফিলিস্তিনের পতাকা হাতেও ফিলিস্তিনের পাশে দাঁড়ান। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ফিলিস্তিনের পক্ষে কথা বলাটা পশ্চিমা নিয়ন্ত্রিত ক্রীড়া সংস্থাগুলোর কাছে এক প্রকার অপরাধের শামিল। ফিফা সবসময় দাবি করে তারা ফুটবলের সাথে রাজনীতিতে মেলাতে চায় না, কিন্তু ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার উপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করতে ফিফার 1 সেকেন্ডও সময় লাগেনি। অথচ ফিলিস্তিনে যখন বছরের পর বছর মানবিক বিপর্যয় চলছে, তখন ফিলিস্তিনের পক্ষে কোনো বার্তা ছিল না খেলোয়াড় বা কোচদের উপর নেমে আসা কঠোর শাস্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মিশর কোচের এই ফিলিস্তিনি বার্তা দেওয়ার পর থেকেই মাঠের ভেতরে মিশরকে কোণঠাসা করার নীল নকশা তৈরি করা হয়েছিল। তাছাড়া বিশ্বকাপে আর্জেন্টিনা আর মেসিকে টিকিয়ে রাখার আরেকটা সমীকরণ আছে। ফুটবল এখন আর কেবল একটি খেলা নয়, এটি কোটি কোটি ডলারের এক বিশাল বাণিজ্যিক ইন্ডাস্ট্রি। এই বিশ্বকাপে ইতোমধ্যে বিদায় নিয়েছেন নেইমার এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মেগাস্টাররা। এখন ফিফা এর বড় বড় কর্পোরেট স্পন্সরদের একমাত্র বড় বাজি হলেন লিওনেল মেসি। মেসি যদি টুর্নামেন্টের নকআউট পর্বের শুরুতেই বিদায় নেন, তবে স্পন্সরদের বিজ্ঞাপনী আয় এক ধাক্কায় অর্ধেক হয়ে যাবে। তাই ফিফা ও তার রেফারিদের পক্ষপাত ছিল বড় দল আর্জেন্টিনার প্রতি। তবে এই সমীকরণের পেছনে কেবলই কর্পোরেট ব্যবসা নয়, গভীর ভূরাজনৈতিক অঙ্কও আছে। ইতিহাস ঘাটলে দেখা যায় আধুনিক জায়নাবাদের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেল 1896 সালে দ্য জুইশ স্টেট এ বইতে ইহুদিদের আবাসভূমির জন্য ফিলিস্তিনিদের পাশাপাশি আর্জেন্টিনাকেও দ্বিতীয় পছন্দের তালিকায় রেখেছেন। আজ আর্জেন্টিনা বিশাল ও প্রভাবশালী ইহুদি জনগোষ্ঠী রয়েছে যারা কট্টর জায়নাবাদী হাবিয়েকে বিলেকে ভোট দিয়ে দেশটির প্রেসিডেন্ট বানিয়েছে। আর এই কারণে গাজা আক্রমণে আর্জেন্টিনা ইসরায়েলকে নিঃশর্তভাবে সমর্থন দিচ্ছে। সহজ ভাষায়, আর্জেন্টিনা যদি জায়নাবাদের এক প্রকার প্রক্সি দেশ এবং ইসরায়েলের সবচেয়ে ফেভারিট টিম, আর এই রাজনৈতিক ও বাণিজ্যিক পরাশক্তিকে টিকিয়ে রাখতে একের পর এক মুসলিম দেশকে সূক্ষ্মভাবে বলি দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। সালাহ, তারেমি আর মনদের এই বিদায়ের পেছনে কি তবে মাঠের ফুটবলের চাইতে মাঠের বাহিরের এই দৃশ্য খেলাই সবচাইতে বেশি ভূমিকা পালন করছে, জিজ্ঞেস করলেন সাধারণ ফুটবল প্রেমীরা। হোসাম হাসানের সেই কথাটি আমাদের বারবার ভাবিয়ে তোলে, বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে আমরা ভালো খেলেছি, কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাহিরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। ইরান, সেনেগাল এবং মিশর, এই মুসলিম প্রধান দেশগুলো কেবল মাঠের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেনি, তাদের লড়াই করতে হয়েছে এক অদৃশ্য ব্যবস্থার বিরুদ্ধে, যেখানে রেফারি, ফিফার বাণিজ্যিক স্বার্থ এবং বিশ্ব রাজনীতির সমীকরণ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ফুটবল মাঠে যদি যোগ্যতা চাইতে স্পন্সরশিপ এবং রাজনৈতিক পরিচয় বড় হয়ে দাঁড়ায়, তবে এই সুন্দর খেলার সৌন্দর্য আর কতদিন টিকবে তা নিয়ে সবচাইতে বড় প্রশ্ন থেকেই যায়। এই বিশ্বকাপে মুসলিম দেশগুলোর সাথে হওয়া এই অবিচারকে আপনি ঠিক কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় ফিফা আসলেই ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, ফুটবল মাঠের এই অদৃশ্য রাজনীতির কথা সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।